শুভ অপরাহ্ন সবাইকে সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় সাংবাদিকবৃন্দ প্রথমেই আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আজকে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন 2024 সালের এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষা গত 15ই ফেব্রুয়ারি 2024 শুরু হয়ে 12ই মার্চ 2024 শেষ হয়। প্রতি বছর এই পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে থাকলেও কোভিড-19 জনিত বৈশ্বিক মহামারীর প্রাদুর্ভাবের কারণে গত 3 বছর ধরে যথাসময়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। স্বস্তির বিষয় হলো আমরা এই শিডিউল যেই প্রতিকূলতা ছিল সেটিকে ক্রমান্বয়ে কাটিয়ে উঠেছি এবং এবছর অর্থাৎ 2024 সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে সকল বিষয়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও ফল প্রকাশের দিন তার অসম্ভব কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। আমরা সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে তার প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি এই পর্যায়ে 2024 সালের এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফলের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান তুলে ধরছি। প্রথমেই সকল বোর্ডের তথ্য। 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা 2024-এর তথ্য। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন, ছাত্র সংখ্যা ছিল 9,88,794 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 8,06,553 জন। ছাত্রদের মধ্যে পাশের হার ছিল 81.57% এবং ছাত্রদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 83,353 জন। সর্বমোট ছাত্রী সংখ্যা ছিল 10,24,803 জন। উত্তীর্ণ হয়েছে 8,65,600 জন। ছাত্রীদের মধ্যে পাশের হার ছিল 84.47%। আর ছাত্রীদের মধ্যে জিপিএ 5 প্রাপ্ত সংখ্যা হচ্ছে 98,776 জন। সর্বমোট পরীক্ষার্থী আমরা যেটা সর্বশেষ তথ্য পেয়েছি সেই হিসেবে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 20,13,597 জন। উত্তীর্ণ হয়েছে 16,72,153 জন। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে 1,82,129 জন। আমাদের মোট কেন্দ্র ছিল 3,799টি এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট প্রতিষ্ঠান যেই সর্বসাকুল্য সেটা 29,861টি প্রতিষ্ঠানের মধ্যে। আরও বিস্তারিত পরিসংখ্যান আপনাদেরকে যেই তথ্যপত্রগুলো দেওয়া হবে সেখানে থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। আমাদের এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল 83.04%। বিগত 2023 সালে সেটি ছিল 80.39%। পাশের হার বৃদ্ধি পেয়েছে 2.65%। এবছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 59,047 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে 15,423 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 97,972 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে
491 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। 2023 সালে জিপিএ 5 ছিল 1,23,578 জন 78 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিলেন। 2024 সালে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,81,129 জন। জিপিএ 5 কমেছে 1,449 জনের মধ্যে। মোট প্রতিষ্ঠান বেড়েছে 147টি, মোট কেন্দ্র কমেছে 11টি। আমাদের যে বিদেশে কেন্দ্রসমূহ আছে যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি তাদের সন্তানরা পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 347 জন, উত্তীর্ণ হয়েছে 298 জন, অনুত্তীর্ণ 49 জন। পাশের শতকরা হার সেখানে ছিল 85.88%। 100% উত্তীর্ণ প্রতিষ্ঠান ছিল 2টো, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল না, সেখানে কেন্দ্র ছিল টোটাল 8টি। এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের পরীক্ষায় গৃহীত কিছু পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। এবারের পরীক্ষা যথাসময়ে পূর্ণ সিলেবাস এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের কিছু বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পূর্ণ সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। সকল বিষয়ে পরীক্ষার্থীরাও পূর্ণ নম্বরে অংশগ্রহণ করেছেন। প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের ক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এবারও নিম্নোক্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে তার জন্য নির্ধারিত আসন গ্রহণ করা, প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া, পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS-এর মাধ্যমে যে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া এবং মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস সেগুলো নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারা, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর বিশেষভাবে সক্ষম যারা ডিফারেন্টলি এইবলড পরীক্ষার্থী বলি আমরা, তাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধী যারা এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব অর্থাৎ শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী যারা অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলজি পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক, সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এই আমরা যেই ব্যবস্থাগুলো নিয়েছি, পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো ইতিবাচকভাবে কাজ করেছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরসমূহের ন্যায় এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। পরীক্ষার্থীদের সরাসরি মোবাইল ফোনে ফল প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডসমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে। পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষায় অংশ নিয়ে সফল হবে। আজকের এই সভায় উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন পরীক্ষার যে তথ্যপত্রগুলো সেগুলো তাকে উপস্থাপন করার পরে যে আমাদের এখন বিশেষভাবে ভাবতে হবে যারা ছাত্রদের পরীক্ষার্থী হিসেবে সেখানে 100% যেহেতু কম অংশগ্রহণ হয়েছে সেটার কারণটি কী আর সেটা
পাশের হারের ক্ষেত্রেও এবং জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের যে সংখ্যা ছাত্রীদের চাইতে তুলনামূলকভাবে কিছুটা কম, সেটা সেই কারণটা তিনি অনুসন্ধান করতে বলেছেন। তিনি বিশেষভাবে বলেছেন যে ছাত্র এবং ছাত্রী তারা সমানভাবে যাতে এগিয়ে যায়, সেই লক্ষ্যে আমাদেরকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য। কারণ ছাত্ররা পিছিয়ে গেলে এবং ছাত্রীদের জন্য আমরা অনেক বিশেষ ব্যবস্থা দীর্ঘদিন ধরে উপবৃত্তি সেগুলো ছিল, সেগুলো এখন ছাত্র এবং ছাত্রী সকলের জন্য সমানভাবেই দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে যদি সেটা যথাযথভাবে কাজ না করে আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও সমানভাবে যাতে করে ছাত্রীদের সাথে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেছেন। আর আজকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অভিভাবক সহ শিক্ষার্থী সহ আমরা একটা বিশেষ অনুরোধ তাদেরকে করতে চাই, যে সেটি হচ্ছে যে আমাদের যারা এই 16 লক্ষ শিক্ষার্থী যারা এই ধাপ অতিক্রম করেছে, 16,72,000 এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার প্রসার ব্যাপকভাবে হয়েছে। আমরা প্রায় সরকারি পলিটেকনিক্যাল এবং বেসরকারি পলিটেকনিক্যাল মিলিয়ে প্রায় 1,80,000-এর ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে, অনুমোদিত আসন আছে। এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই, এই প্রতিষ্ঠানসমূহে উচ্চশিক্ষার গতানুগতিক ধারায় তারা যদি না যেতে চায়, এই প্রতিষ্ঠানসমূহের সুযোগ আছে সরকারি এবং বেসরকারি পলিটেকনিক্যাল সহ মিলে, যে সেখানে ডিপ্লোমা, নানান ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম, নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরও দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। এর পাশাপাশি আমরা জানি আজকে বিশ্ব নার্সিং দিবস। বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যেই স্বাস্থ্য শিক্ষা বিভাগের মাধ্যমে সমগ্র বাংলাদেশে নার্সিং কলেজ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টের যেই প্রতিষ্ঠান ইনস্টিটিউটগুলো আছে সেগুলোও ব্যাপকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সম্প্রসারিত হয়েছে, সেখানেও বিনিয়োগ হয়েছে। আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও অনেক নার্সিং কলেজ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজকে অ্যাসেট প্রকল্পের অধীনে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্রান্ট আইডিজি সেটা সহায়তা দেওয়া হচ্ছে। সেখানেও লক্ষ লক্ষ আসন সৃষ্টি হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যারা এসএসসি ধাপ উত্তরণ যারা করতে পেরেছে তাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ রাখব যে ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি, রেডিওলজি, ল্যাবরেটরি সায়েন্স, নানান ধরনের যেই স্বাস্থ্য সেবার সাথে সম্পর্কিত যেই সমস্ত ডিপ্লোমাগুলো আছে সেই ডিপ্লোমাগুলোতেও ভর্তি হওয়ার জন্য তাদের কাছে এখন তাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। তো পরবর্তীতে তারা যদি সেই ডিপ্লোমাগুলো সম্পন্ন করে আবারও উচ্চশিক্ষার প্রক্রিয়ায় আসতে চায়, সেই দরজাও কিন্তু বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক যেহেতু আমাদের এখন নির্ধারণ করা হয়েছে সেখানে সেই সুযোগও থাকবে। তো সুতরাং আমরা যাতে করে মানসিকতার জায়গায়, যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, স্মার্ট প্রজন্ম স্মার্টলি চিন্তা করবে, ভাববে এবং গতানুগতিক মানসিকতার বাইরেও তারা ভাবার চেষ্টা করবে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। যে সবাই যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাওয়ার সুযোগ না থাকে বা সেই সুযোগে আরও উচ্চশিক্ষা নেওয়ার জন্য যেই গতানুগতিক যে আমাদের প্রক্রিয়া সেটা অনুসরণ করার বাইরেও কিন্তু একটু সৃষ্টিশীলভাবে চিন্তা করলে, একটু কর্মসংস্থানের কথাটা মাথায় রেখে চিন্তা করলে আমরা কিন্তু এই যে বিশাল কর্মসংস্থান সংশ্লিষ্ট শিক্ষা প্রশিক্ষণ, দক্ষতা সংশ্লিষ্ট শিক্ষা এবং প্রশিক্ষণের যে সুযোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে সৃষ্টি হয়েছে সেটার যাতে করে আমরা সুযোগ নিই। তাই আমি গণমাধ্যমেও বলবো যে আমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চশিক্ষায় যাওয়ার যেই গতানুগতিক চিন্তার পাশাপাশিও যাতে আমরা উৎসাহিত করি, কারণ এই সুযোগ এই বয়সে তাদের কাছে আছে। পরবর্তীতে কর্মসংস্থান না পেলে আবারও রিস্কিলিং বা আপস্কিলিং করে সেখানে যেতে গেলে সেখানে বয়সের সীমা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তারপরে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় যদি দক্ষতামূলক শিক্ষায় যদি শিক্ষার্থী যদি না থাকে সেটা গ্রহণ করাটাও অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই আমরা শিক্ষার্থীদের কাছে, অভিভাবকদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই যে এইবারে আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন হয়েছে দৃশ্যমান,
এবার হবে কর্মসংস্থান। সুতরাং কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই। কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। লাইফ লং লার্নিংয়ের প্রতি আমরা কমিটেড। সরকারি অনেকগুলো কলেজকে সরকারিকরণ করেছে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে, সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ অবশ্যই থাকবে। তবে আমরা যাতে করে একটু ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই ফেল করার কারণগুলো কি আপনারা অনুসন্ধান করবেন কিনা? সেই সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে এবার সবচেয়ে ভালো করেছে জনশিক্ষা বোর্ড টেবিলের সবচেয়ে পেছনে সিলেট শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষা বোর্ড আমরা দেখি মানে পেছনের দিকে থাকছি, এটা আসলে কেমন সেটা আপনি অনুসন্ধান করবেন? এটার সাথে একটু সংযুক্ত আছে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়ার পরেও পূর্ণাঙ্গ সময় হওয়ার পরে এবার পাশের হার গত বছরের চাইতে বেশি। আপনার ব্যাখ্যাটা কি হবে যারা নতুন কারিকুলামে পড়ে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে সেটা এখন বলা যাবে, সেটার উপরে আলোচনা করছি। ফেইলের বিষয়ে, অকৃতকার্য হওয়ার বিষয়ে বলছেন। আসলে আমাদের যে পরীক্ষা প্রক্রিয়া, সেই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে কিছুটা পরিবর্তন আসা প্রয়োজন আছে। যেখানে নিম্ন মাধ্যমিক পর্যন্ত আমরা ন্যূনতম বেসিক শিক্ষা দিতে চাচ্ছি, সেইখানে আসলে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মূল্যায়নটা হচ্ছে, সেই মূল্যায়নটা এভাবে চলতে থাকলে কিন্তু এই ফেল, যে অকৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু রয়ে যাবে। আমরা চাই সকল শিক্ষার্থী একটি নির্দিষ্ট পরিমাণ শিক্ষা ধাপ যাতে করে উত্তরণ করতে পারে, এবং কি কারণে তারা অকৃতকার্য হয়েছে সেটা অবশ্যই আমরা দেখব। সিলেটের বিষয়টা বলেছেন যে অনেক আগে আমরা দেখেছিলাম যে আজ থেকে বেশ কিছু বছর আগে, তখন সেখানে কিছুটা পিছিয়ে ছিল। তবে সিলেটের শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু পরে কিন্তু সেই শতাংশের হিসেবে কিন্তু আরও অনেক এগিয়ে গেছে। কিন্তু দেখা যাবে প্রতি বছরই কিন্তু কোনো না কোনো বোর্ড অন্যদের চাইতে পিছিয়ে থাকবে, কারণ যেহেতু আপনি পার্সেন্টেজের আকারে আমরা সেটা দেখছি। সুতরাং এবছর যদি সিলেট হয়, আগামী বছর অন্য কোনো শিক্ষা বোর্ড হতেই পারে, তো কেউ না কেউ তো পিছনে থাকবেই। তো আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা, যত বেশি সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক ধাপ উত্তরণ করতে পারবে, তত বেশি আমরা একটা স্মার্ট প্রজন্ম করার পথে এগিয়ে যাব। পাশের হারটা হয়তোবা যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল, সেই কারণে হয়তোবা শতাংশের হিসেবে গিয়ে পার্সেন্টেজটা বেড়ে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, এই বছর কিন্তু প্রতিষ্ঠানগুলো, এই বছরের যারা পরীক্ষার্থীরা ছিলেন, তারা পূর্ণাঙ্গ পরিবেশে প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগটা পেয়েছিলেন, যেটা আসলে তার পূর্ববর্তী বছরে সেটা কিন্তু সেইভাবে সম্ভব হয়নি কোভিডের কারণে। আপনারা জানেন যে প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এইবারই প্রথম যারা পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, তারা শ্রেণীকক্ষে পাঠদানের জায়গায় তারা সম্পূর্ণভাবে সেটা সম্পন্ন করতে পেরেছে। সেই কারণেও আমাদের পাশের হার বেড়ে থাকতে পারে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আমরা 2008 সালের যে পরিসংখ্যান দেখেছি, সেখানে আমরা দেখেছি যে 10,13,000 পরীক্ষার্থী হিসেবে এসএসসি পর্যায়ে অংশগ্রহণ করতে পেরেছিল। 10,13,000 পরীক্ষার্থী ছিলেন। এই বছর এসে আমরা দেখতে পাচ্ছি 20,13,000 সেটা পৌঁছেছে। দেশের জনসংখ্যা দ্বিগুণ না হলেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। সেটা কেন হয়েছে, এখন যদি সেই কারণগুলো আমরা যদি দেখি, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সুনির্দিষ্ট যে নীতিগুলো নিয়েছিলেন, সুনির্দিষ্ট পলিসি ইন্টারভেনশন যেগুলো করেছিলেন, অর্থাৎ ব্যয় কমানো, উপবৃত্তি দেওয়ার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের মাধ্যমে, এবং শিক্ষা উপকরণ দেওয়ার মাধ্যমে, শিক্ষকদের এমপিও যে দেয়া হয়েছে সেটার কলেবর বৃদ্ধি করার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আকারে বিনিয়োগ করার মাধ্যমে শিক্ষার সুযোগ অবারিত হয়েছে এবং সম্প্রসারিত হয়েছে। সেটা আমাদের পরিসংখ্যানেই প্রতিফলিত হয়েছে। 10,13,000 থেকে এখন আমরা 20,13,000-এ পৌঁছেছি। আমাদের লক্ষ্য থাকবে আগামী 5 বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ে যে 40 লক্ষ শিক্ষার্থী এখন পড়াশোনা করছে, সকল শিক্ষার্থী যাতে করে এসএসসি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারে। কৃতকার্য হওয়ার বিষয়টা পৃথিবীর অনেক দেশেই আমরা যেভাবে কৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা বিদ্যমান রেখেছি, পৃথিবীর অনেক দেশে সেটা নেই। তো সুতরাং আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের সকল শিক্ষার্থী
যেটা আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের একটা অন্যতম অংশ। সকল শিক্ষার্থী যাতে বিদ্যালয়ে সম্পূর্ণভাবে শেষ করতে পারে, এই লক্ষ্যেই কিন্তু আমরা নিম্ন মাধ্যমিক পর্যায়ে যাতে করে অবৈতনিক অথবা স্বল্প খরচে সেটা করতে পারার জন্য ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে পূর্ণাঙ্গ শিক্ষা বিদ্যালয় পর্যায়ে যাতে নিশ্চিত আমরা করতে পারি। তার পরবর্তীতে তারা শ্রমবাজারে যারা ঢুকবে, কিন্তু তার আগে পর্যন্ত যথেষ্ট পরিমাণ লিটারেসি নিউমারেসি যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলেই আমরা কারিগরি বা অন্যান্য বৃত্তিমূলক প্রশিক্ষণটা দেওয়ার জন্য সেই স্তরে শিক্ষার্থীদেরকে পৌঁছাতে পারবো। কিন্তু যদি তারা 10, 11, 12, 13 বছর বয়সেই ঝরে যায়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু এখন কাজ করছি। ভাই, একটা বিষয় হলো যে আপনার এই লিখিত বক্তব্যে বলেছেন যে পাশের হার বৃদ্ধি আছে, হার বৃদ্ধি পেয়েছে। হার তো শতভাগ পাস যদি হয় তখন তো সেটা অবশ্যই সেটা হচ্ছে সবার আমাদের লক্ষ্য। তো সুতরাং আমরা পৃথিবীর অনেক দেশেই দেখেছি আসলে এইভাবে করে মূল্যায়নটা হয় না। আমাদের দেশে অনেক শিক্ষার্থী সেটা অকৃতকার্য হয়েছে বলে কিন্তু এটা তারা ঝরে পড়ছে, অকৃতকার্য হয়েছে বলে তারা সামাজিকভাবে নিগৃহীত হচ্ছে। আমরা বলতে চাই যে এটা তো আসলে আমাদের প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষার্থীর দোষ নয়। তা আমাদের একটা প্রবণতা হচ্ছে যে শিক্ষার্থীর উপরে দোষ চাপিয়ে দেয়া, যে আমাদের শিক্ষা প্রক্রিয়ার মধ্যে যত বেশি বিনিয়োগ বাড়বে, যত বেশি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত শিখন পদ্ধতি যত বেশি আমরা রপ্ত করতে পারবো, এবং শিশুদেরকে শুধুমাত্র ফলাফল নির্ভরতা, পাশ ফেলের যে জটিলতা, সেটার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারলে আমরা অবশ্যই শতভাগ সেখানে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব। সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু আমাদের একটা দীর্ঘদিনের সামাজিক একটা যেটা সংস্কৃতিগত একটা প্রচলন হয়ে গিয়েছে যে আমরা অকৃতকার্য হলে সামাজিকভাবে নিগৃহীত করা, বা এটা একেবারেই খুবই খারাপ একটা বিষয়। কারণ পৃথিবীর অনেক দেশে এই বয়সে এই পরিমাণ শিক্ষার্থী পাশ করে না, কিন্তু আমাদের দেশে কিন্তু করছে। সেটা আমাদেরকে অবশ্যই তাদেরকে উৎসাহিত করতে হবে, এবং আমরা এই যে একটা মানসিকতা, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। এটা আমাদের দুর্বলতা, শিক্ষার্থীর দুর্বলতা নয়। এটা আমাদের প্রক্রিয়াগত দুর্বলতা, প্রতিষ্ঠানগত দুর্বলতা। সেটা আমাদেরকে কাটিয়ে ওঠার জন্য এখন আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীর উপরে দোষ চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, পরীক্ষার্থীকে নিগৃহীত করার যে মানসিকতা, সেটা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। মধ্যেই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে সেটা অনুরোধপত্র পাঠাচ্ছি যে তাদের যে ধাপ, পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ধাপটা আছে, সেই ধাপটা যাতে করে তারাও উত্তরণ করিয়ে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর পাঠদানও তারা যাতে করে দেওয়ার অবস্থানে আসেন, সেই লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করার জন্য। কারণ পরবর্তী যেটা PEDP 5 প্রকল্প আসছে, সেখানে যাতে সেটা সংযুক্ত হয়। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত সংযুক্ত এবং যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে তো ইতিমধ্যেই বিনা বেতনে বা খুবই স্বল্প খরচে সেখানে সুযোগ আছে। তবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত MPO-ভুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো বিশেষভাবে দেখতে চাই যে সেখানে MPO দেওয়া হচ্ছে, আবার পাশাপাশি MPOর পাশাপাশি শিক্ষার্থীদের কাছেও কি অনেক অতিমাত্রায় ফিস বেতন নেওয়া হচ্ছে কিনা, এবং যেটা দেখা যাচ্ছে শিক্ষার্থীর জন্য একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তো নিম্ন মাধ্যমিক স্তরের যেই আমাদের MPO শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শুধু নিম্ন মাধ্যমিক না, সংযুক্ত মাধ্যমিক পর্যায়েও নিম্ন মাধ্যমিক স্তরে সরকার যদি সেখানে MPO দিয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে আবার নতুন করে ফিস যাতে করে না নেওয়া হয়, সেটা সুনির্দিষ্টভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা করতে পারলে আমরা শিক্ষার্থীর জন্য সেটাকে অবৈতনিকভাবে পরিচালনা করার সুযোগটা থাকবে। আর প্রাথমিক শিক্ষা প্রক্রিয়া যদি অন্ততপক্ষে 65,000 প্রতিষ্ঠানের মধ্যে অন্ততপক্ষে 20,000 প্রতিষ্ঠানে যদি সেটা সম্প্রসারণ করতে পারে, বিশাল সংখ্যক একটা শিক্ষার্থী সেগুলোতে অংশগ্রহণ করতে পারে, এবং সেগুলো সরকারের সরাসরি অর্থায়নে পরিচালিত হয়। তাই এটা একটা বড় সুযোগ। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে, সেখানে MPO দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু সরকার সরাসরি পরিচালনা করছে না, সরকার সহযোগিতা করছে। সেখানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি ভিন্ন বা স্কুল ভিত্তিক সেগুলো হয়। তাদের সাথে আলোচনা করে আমরা নিম্ন মাধ্যমিক স্তর নিয়ে সুনির্দিষ্টভাবে আমরা নীতি প্রণয়ন করব। যদি MPO সরকার থেকে তারা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আবারও শিক্ষার্থীর কাছ থেকে
অতিমাত্রায় বেতন নেওয়ার সেখানে যুক্তিগুলো কি সেটা আমরা অবশ্যই দেখব। কিছু কিছু প্রতিষ্ঠানে সেটা যথেষ্ট নয় বলে সেখানে নেওয়া হচ্ছে, সেটা কিভাবে কমানো যায়, আর যেখানে যুক্তিযুক্ত নয় সেখানে কিভাবে সেটাকে অবৈতনিক করা যায়। যে একই প্রতিষ্ঠান দুই জায়গা থেকে তো আয় করতে পারে না। সরকার যেখানে এমপিও দিবে, আবার শিক্ষার্থীর কাছ থেকেও অনেক অর্থ সেখানে আদায় করা হবে, সেটা তো আসলে যথাযথ নয়। আমরা সেখানে দেখেছি যে খুব কম সংখ্যক শিক্ষার্থী অনেকগুলো প্রতিষ্ঠানে আসলে পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে, যেই কারণে আসলে শূন্য সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। যে সেগুলোতে আসলে পরীক্ষা কেন্দ্র থাকা উচিত কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে। যে আসলে কেন্দ্র হিসেবে যদি সেগুলো এতই ক্ষুদ্র হয়ে থাকে, সেখানে আসলে কেন্দ্র হিসেবে থাকার হয়তো বা প্রয়োজন নেই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেটা তো কোনোভাবেই সমীচীন নয়। যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এমপিও বন্ধ করে দিলে তো আমার শিক্ষার্থীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আসলে আমার মনে হয় না সেটা যুক্তিযুক্ত হবে। কারণ প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থী পিছিয়ে যায়, সেখানে প্রতিষ্ঠানকে এগিয়ে দেওয়ার জন্য সরকারকে আরও বেশি সহযোগিতা করতে হবে। সহযোগিতা বন্ধ করা যাবে না, সহযোগিতার পরিসরটা, কলেবরটা আরও বাড়াতে হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে আসলে যেই ব্যান্ডেজের মাধ্যমে আমরা যে শুমারিটা করে থাকি, সেখানে আমরা কিছু কিছু বিষয় উঠে এসেছে দেখেছি। সেটা হচ্ছে যে শহরাঞ্চলগুলোতে যেহেতু জনসংখ্যার যে তথ্য সেটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল, যেহেতু সেটা পরিবর্তনশীল এবং নানান কারণে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে যেই মানে জনসংখ্যার যে মুভমেন্টটা হচ্ছে, সেটার কারণে প্রয়োজনের জায়গাটাতে আমরা নিরূপণ করতে গিয়ে বেশ চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারের কোনো সহযোগিতা না নিয়ে থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ আমরা করার কথা কেন আমরা বলবো। যে এখানে যেই সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারের কোনো নিবন্ধন, জাতীয় পাঠ্যক্রম কোনো কিছুই সেখানে পালন করছে না, মানছে না, তাদের নিয়ন্ত্রণ আমরা না করে যারা জাতীয় পাঠ্যক্রম অনুসারে পাঠদান করাবেন তাদেরকে আমি বন্ধ করে দেওয়া বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাটা না বলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সেটা পাঠদান করার জন্য তারা যে কোনো উদ্যোক্তা তারা সেটা খোলার জন্য আমরা উন্মুক্ত মানসিকতা নিয়ে আমরা চাই তারা খুলুক। কিন্তু রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে, যে এমপিও পাওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া একমাত্র সেটা হলে তখন সেটা পাওয়া যাবে। আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে কিছু প্রতিষ্ঠানের যে কাম্য শিক্ষার্থীর সংখ্যা সেটা কিন্তু অনেক জায়গায় কমে যাচ্ছে। সেক্ষেত্রে কাম্য শিক্ষার্থীর সংখ্যা যদি কমে যায়, তখন তো রাষ্ট্র সেখানে কন্টিনিউয়াস যে ইনভেস্টমেন্ট সেটা তো দেওয়া সমীচীন হবে না। তাই আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলছি যে আমরা ইদানিংকাল একটা যে প্রবণতা দেখছি যে আমাদের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও আমাদের আলিয়া মাদ্রাসা, আমাদের যে বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়গুলো আছে, এর বাইরে যে অনিবন্ধিত যেই অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে, সেখানে যে চলে যাওয়ার যে একটা প্রবণতা, সেটার বিষয়ে তাদেরকে মনোযোগী হতে হবে। যদি কাম্য শিক্ষার্থীর সংখ্যা প্রতিষ্ঠান যদি ধরে রাখতে না পারে, সেখানে সরকারের সহযোগিতা অব্যাহত রাখা যাবে না। সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি, আমরা সেটা নিয়ে একটা সমীক্ষা করব। কাম্য শিক্ষার্থী না থাকলে তাদেরকে শিক্ষার্থী আনতে হবে। শিক্ষার্থী কেন চলে যাচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে। সেটা কি সেখানে ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য চলে যাচ্ছে কি না সেটাও দেখতে হবে। এখন ব্যয় যদি তারা বৃদ্ধি করেন আর আরেকটা প্রতিষ্ঠান বিনা বেতনে সেখানে থাকা খাওয়া সহ যদি সেখানে শিক্ষার্থীকে রাখে, স্বাভাবিকভাবেই সেখানে অভিভাবকরা সেখানে তাদেরকে নিয়ে যাবে। এটা আমরা কঠোরভাবে সেটা বাস্তবায়ন করতে চাই। না, সহনশীলতার বিষয় নয়। আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো, শিক্ষকদের বিরুদ্ধে তো আর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি না, সেটা তো কখনোই সঠিক নয়। যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাশ না করার পেছনে কারো গাফিলতি থেকে থাকে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু রাষ্ট্রের যেই বিনিয়োগ সেই শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা বন্ধ করে দেওয়াটা সঠিক হবে না। আমরা আসলে বন্ধ করছি এটা বলা যাবে না, কিন্তু যখন আমরা দেখছি যে শিক্ষার্থীর সংখ্যা কম, সেই কারণে সেখানে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা কমেছে, তখন কিন্তু আসলে সেভাবে করে বন্ধ করা হয় না। আর নতুন প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা মাধ্যমিক পর্যায়ের
যে পরীক্ষা সেটা নিতে যাব, তখন আমার মনে হয় না এই ধরনের যেই অকৃতকার্য হওয়ার সংখ্যাটা বাড়বে। তবে আমরা বিদ্যালয় পর্যায়ের শিক্ষাটা সার্বজনীন, সকলের জন্য সহজ পাঠ্য এবং স্বল্প খরচে শতভাগ শিক্ষার্থী যাতে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বিদ্যালয়, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের স্তরটা, নিম্ন মাধ্যমিকটা এখন টার্গেট করেছি, কিন্তু এসডিজি অনুসারে কিন্তু আমাকে মাধ্যমিক পুরো প্রক্রিয়াটাই কিন্তু বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, এসডিজি যে আমাদের যে টার্গেট সে অনুযায়ী। সুতরাং সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে এবং আমরা শুধুমাত্র পরীক্ষা বা ফলাফল বা অত্যাধিক মাত্রায় শিক্ষার্থীদেরকে যে ফিল্টারিংটা করা হচ্ছে, যে শিক্ষার্থীকে বের করে দেওয়া হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী পর্যায়ে, দেখা যাচ্ছে যে পরীক্ষার নামে কোচিং বা প্রাইভেট টিউশন বা গাইড বইয়ের যে চাপ দেওয়ার মাধ্যমে যে শিক্ষার্থী যে বিচ্যুত হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, তার উপরে আছে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, অতিরিক্ত বেতন ভাতার নাম করে, সেগুলো আমাদেরকে কিন্তু নিরসন করতে হবে। শতভাগ শিক্ষার্থী যারা প্রাথমিকের ঢুকছে বঙ্গবন্ধু কন্যার কল্যাণে আমরা শতভাগ এনরোলমেন্ট আমরা অর্জন করেছি। আমরা চাই শতভাগ মাধ্যমিক পর্যায়ে তারা প্রক্রিয়া শেষ করবে, সেটা আমাদের লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য। এই মুহূর্তে আসলে আমাদের কারিকুলাম নিয়ে সুনির্দিষ্টভাবে আমি কোনো ব্যাখ্যা বা উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার কাছে তথ্যপাত্র নিয়ে আমি কথা বলতে হবে। আমি আপনার প্রশ্নটা বুঝিনি। মানে ফিল্ডে কথা বলছি। তাদের জন্য আবারও পরীক্ষা, সেই যে সমস্ত বিষয়ে তারা অকৃতকার্য হয়েছে সেই বিষয়গুলো, সেটা আসলে আমি এই মুহূর্তে উত্তর দিতে পারছি না। দেখুন, আমরা আসলে এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের বর্তমান কারিকুলামের একটা অত্যন্ত কারিকুলাম সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থী একটা নির্দিষ্ট সময় পাবে সেই বাড়ির কাজটা করার জন্য। তো সেই ক্ষেত্রে সেটা বিবেচনায় নিয়ে কিন্তু শনিবার বন্ধ রাখা হয়েছিল। আরও অনেক বিষয় ছিল। তো সেটা যেহেতু আমরা প্রায় 9 দিন 9টি কর্মদিবস আমরা পাইনি, তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। তবে আমরা এনসিটিভির সাথে আলোচনা করছি, আমাদের ডিরেক্টরেট অফিসগুলোর সাথেও আলোচনা হচ্ছে যে আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে, এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা, সেটাও খুব দেখার প্রয়োজন আছে। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে রেখে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না, সেটা আমরা আশা করছি। তো সেটা আমরা অবস্থা বিবেচনায়। দেখুন, কিছু শিক্ষার্থী নয়, আসলে চাকরি প্রার্থী, তারা এই বিষয়টা নিয়ে অনুরোধ করেছিলেন। আমি কিছু বিষয়ে তাদের সাথে আলোচনাকালীন সময়ে মনে হয়েছিল সেটার বিষয়ে একটা সুপারিশ করা যেতে পারে, সেই হিসেবে আমি একটা সুপারিশপত্র দিয়েছি। কিন্তু এটা দেখা যাচ্ছে যে সেই সুপারিশপত্রটাকে পুঁজি করে অনেকেই জলঘোলা করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রী সেটা মহান জাতীয় সংসদে পরিষ্কার করে বলে দিয়েছেন যে সরকারের, রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তটা কি। এটা বৃদ্ধি করার বিষয়ে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেই সেটা বলে দেওয়া হয়েছে। কিন্তু একটি পক্ষ দেখা যাচ্ছে যে আমার সেই সুপারিশপত্রটাকে পুঁজি করে এখানে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, সেখানে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। সুতরাং আমি তাদেরকে বলবো যে এইটা অত্যন্ত একটা খারাপ কাজ তারা করছেন। রাষ্ট্র উত্তর দিয়ে দিয়েছে,
এখানেই জিনিসটা এখানেই বিষয়টি সমাপ্তি ঘটেছে এবং আমিও আমার যে সুপারিশপত্র সেটার কার্যকারিতা সেখানে নেই এখন আর, যেহেতু মহান জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রী বলে দিয়েছেন। এখন এটাকে ঘিরে এটাকে নিয়ে জলঘোলা করে নানান জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতার সৃষ্টি করাটা তো কখনোই কাম্য নয়। আর এটা আমি সেখানে আলোচনা করে জানতে পেরেছি যে 1% মাত্র শিক্ষার্থী, 1% মাত্র যারা চাকরি পায় তারা 30 বছর বয়সী। সুতরাং যেখানে 1% মাত্র, সেখানে 35 করলে আর কতই বা বাড়বে সেটা তো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি। বলছি অনিবন্ধিত অনিয়ন্ত্রিত আমি ইতিমধ্যেই হাইয়াতুল উলাইয়া আমাদের যে বেফাক এবং নানান 6টি বোর্ড নিয়ে যে গঠিত হয়েছে কওমি মাদ্রাসা বোর্ড, তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছি এবং তাদের অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং জেনেছি তাদের যেই পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করে এনসিটিভিতে সেটা দিয়ে আমরা তাদের সাথে একটা আলোচনার মাধ্যমে কি পাঠ্য সেখানে পড়ানো হচ্ছে সেটার বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করছি এবং একসাথে কাজ করার চেষ্টা করছি। কারণ সাক্ষরতা অর্জনের ক্ষেত্রে যদি আমরা সবাই একসাথে কাজ করি, ন্যূনতম মাধ্যমিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি সবাই একসাথে কাজ করি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো সুতরাং আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে কওমি মাদ্রাসা বোর্ড তাদের নামে যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তারা যাতে করে তাদেরকে নিবন্ধনের আওতায় আনেন, যাতে করে রাষ্ট্র তাদের কাছ থেকে তথ্য চাইলে যে এই বোর্ডের অধীনে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সেই তথ্য যাতে করে আমরা পাই। আমরা যদি এখন ঢাকা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে এখন তথ্য জানতে চাই আপনার বোর্ডের অধীনে কতগুলো নিবন্ধিত প্রতিষ্ঠান আছে, ইংরেজি মাধ্যম সহ তিনি আমাকে সেই তথ্য দিতে পারবেন। কিন্তু আমরা এই একইভাবে যাতে করে কওমি মাদ্রাসা বোর্ড আমাদেরকে, সরকারকে, রাষ্ট্রকে, কারণ তারা তো শিক্ষার্থীদেরকে নিয়েই কাজ করছেন, আমাদের সন্তানদেরকে নিয়ে কাজ করছেন, তারাও যাতে করে সেই সার্বিক সর্বমোট তথ্যটা আমাদেরকে যাতে দিতে পারেন, আমরা যাতে করে তাদের সাথে ভবিষ্যতে ফলপ্রসূভাবে গঠনমূলকভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। তাই তাদেরকে আমরা অনুরোধ করছি তারা তাদের নামে নুরানি মাদ্রাসা বলি বা কওমি মাদ্রাসা বলি বা ইবতেদাইয়া যেই প্রতিষ্ঠানগুলো আছে আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাইরে, তারা যাতে করে নিবন্ধনের আওতায় আনেন সেটাও আমরা অনুরোধ করেছি। তাদের যে নিবন্ধন সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তো আমাদের কাছে একটা পরিপূর্ণ পরিসংখ্যান থাকবে। পরিপূর্ণ পরিসংখ্যান সংগ্রহ বা সেইটা তৈরি হওয়ার পরেই কিন্তু আমরা কোনো ব্যবস্থা বা একসাথে কিভাবে কাজ করা যায় মান উন্নয়নের জন্য সেটা আমরা করতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলেছি যে তাদেরকে স্বকীয় এবং স্বতন্ত্র প্রক্রিয়া হিসেবে স্বীকৃতি যেহেতু সংসদের আইনের মাধ্যমে দেওয়া হয়েছে, আমরা চাই তারা নিজেরাই সেটা বাস্তবায়নের পথে একসাথে কাজ করুক, আমরা সকল সহযোগিতা তাদেরকে দিব। না, উদ্যোগ তো অবশ্যই আছে, এটাই তো সরকারের উদ্যোগ যে তারা তাদের কাজটা যথাযথভাবে করবে, সেটাই হচ্ছে সরকারের উদ্যোগ। ধন্যবাদ।